সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা অনুষ্ঠান ইশতেহার অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিথিলা আফরিন। দর্শক, ইংরেজিতে একটি প্রবাদ আছে, আ গুড লিডার ইজ হু নোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে অ্যান্ড গোজ দ্য ওয়ে। আই হ্যাভ আ প্ল্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই কথাটি এই বিষয়টি প্রতিফলিত করে। নির্বাচনী ইশতেহারে যেসব ওয়াদা এবং যা করণীয়, যা কিছু জনগণ শুনেছে তা কতটা বাস্তবায়ন হচ্ছে এবং সামনে কিভাবে হবে, সেই বিষয়ে আলোচনার জন্য আমাদের আজকে উপস্থিত হয়েছেন দুইজন বিজ্ঞ আলোচক। চলুন কালক্ষেপণ না করে আলোচকদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের কাছে আছেন এই মুহূর্তে আমার ডান পাশে উপস্থিত আছেন আফসার মাহফুজ, সিনিয়র সাংবাদিক, পরিবেশ অধিকার কর্মী। আমাদের সাথে আরও উপস্থিত আছেন শফিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আফসার মাহফুজ, আপনার কাছে আসতে চাই। এই যে চট্টগ্রাম নিয়ে আমাদের সামনে এত স্বপ্ন, বাংলাদেশের কে নিয়ে তো আমাদের অবশ্যই স্বপ্ন আছে, এই বিভাগীয় পর্যায়ে যদি চিন্তা করি বাণিজ্যিক রাজধানীর বিষয় নিয়ে যে কথা এসেছে, সেই ব্যাপারে আপনার মতামত কি? এই জনপদের ইতিহাসের দিকে যদি তাকান তাহলে দেখা যাচ্ছে একেবারে সুপ্রাচীন কাল থেকেই চট্টগ্রাম কিন্তু সারা বিশ্বে পরিচিত ছিল একমাত্র প্রাকৃতিক সমুদ্র বন্দরের কারণে। এবং এখানে যে আমাদের আরবীয় সংস্কৃতি বা ইংরেজি সংস্কৃতি বা ফরাসি সংস্কৃতি বা বিভিন্ন দেশের সংস্কৃতি ভাষা যে ঢুকেছে তাও কিন্তু বন্দরের মাধ্যমে। আমাদের যে চট্টগ্রামে বৈচিত্র্যময় সংস্কৃতির অঞ্চল এটাও কিন্তু বন্দরের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি এখানে এসেছে এবং সমৃদ্ধ সংস্কৃতি, সমৃদ্ধ অর্থনীতি, সমৃদ্ধ রাজনীতি এবং সর্বোপরি আমরা যদি বলি চট্টগ্রামের অবস্থান কিন্তু নদী, পাহাড়, সমুদ্র পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই, এত সুন্দর একটি ভৌগোলিক অবস্থান। তবে সবচেয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে চট্টগ্রামের আপনার অর্থনৈতিক যে সম্ভাবনা বা গুরুত্ব। আপনি দেখেন চট্টগ্রামকে সারা দেশের অর্থনীতির কেন্দ্র বলা হয়, প্রাণ প্রবাহ বলা হয় তাকে। চট্টগ্রামের যে পোর্টের যে রাজস্ব সারা দেশের আপনার উন্নয়নের ক্ষেত্রে ব্যয় হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে চট্টগ্রামে যেভাবে উন্নতি হওয়া দরকার ছিল বা উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে কখনো হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামকে সত্যিকার অর্থে একটি বাণিজ্যিক রাজধানী হিসেবে বাস্তবায়নের জন্য এবং বেশ কয়েকটি পদক্ষেপ তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে আগামী 5 বছরের মধ্যেই কিন্তু এটা যাতে সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হয় সেই কার্যক্রম তিনি পরিচালনা করবেন। এটি কিন্তু আমাদের জন্য একেবারে একটি সুখবর, শুধু আমাদের জন্য না, যে সারা দেশে সুষম উন্নয়নের জন্য এবং আমাদের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি এই কথা প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। এই যে উনি বাণিজ্যিক রাজধানীর কথা বলছিলেন, কিন্তু সমগ্র দেশব্যাপী একটি খাল খনন কর্মসূচির কথা নিয়ে অনেক এ বিষয়ে কথা হচ্ছে। এটার বাস্তবায়ন হচ্ছে কিনা বা হবে কিনা, কি রকম ভাবে হবে, সেই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমাদের এই দেশের জনগণ উপলব্ধি করতে পারছে যে খালটা আমাদের দেশের জন্য, পরিবেশের জন্য, আমাদের কৃষি নির্ভর উৎপাদনশীল দেশের জন্য কতটা অপরিহার্য ছিল। আজকে যদি আমাদের খাল খননটা অব্যাহত থাকতো এবং আমার খালগুলিকে যদি ভাবে আমরা সংরক্ষণ করতে পারতাম, যেটি আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করে গিয়েছিলেন, তাহলে আজকে আমাদের বন্যায় হাওর অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে যে ক্ষতিটা হচ্ছে এবং আমাদের ফসলের যে ক্ষতি হচ্ছে, আমাদের কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখান থেকে আজকে আমরা অনেকটা উত্তরণ ঘটাতে পারতাম। কৃষি নির্ভর দেশ হিসেবে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারতাম। উনি চেয়েছিলেন একটা সবুজ বিপ্লব। উনি শুধু খাল যে কাটতে চায়, মাছের ওখানে খালে মাছ হবে, ওই খালের মধ্যে হাঁস সাঁতার কাটবে, ওই খালের পাশে গাছ লাগানো হবে, ওই গাছের ফলরা ওই অঞ্চলের কৃষকরা খাবে। মানে এই যে একটা কনসেপ্ট, এটা তো উনি তো অনেক একটা দূরদর্শী নেতা ছিল। উনি কিন্তু সামরিক কর্মকর্তা হিসাবে দূরদর্শী যে নেতৃত্ব যেটা ছিল, এটা আমাদের অনেক নেতার মধ্যেও নাই।
না, এটা এখন মানুষ আস্তে আস্তে একটু করে Realize বুঝতে করছে, এটা পারছে realize যে করছে। লোকালয় হয়ে যাওয়া শুধু বা শিল্পায়ন হ্যাঁ, হওয়া, আজকে যদি- নগরায়ন হওয়াই আসলে কোনো সফলতা না। আমাদের সেই অর্গানিক জায়গায় আবার সেই সবুজের কাছে ফিরে যাওয়াটা ফিরে খুব যেতে হবে। আর দরকার। এখানে আমি একটু যোগ করি যে খাল কাটা কর্মসূচি, জি, এটা একেবারেই সারা ওয়ার্ল্ডে কিন্তু খুব আলোচিত জনপ্রিয়, একটা বিষয় ছিল, জনপ্রিয়। জনপ্রিয়তা পেয়েছিল এবং জি। বিভিন্ন দেশ ওনার যে খাল কাটা কর্মসূচিকে অনুসরণ করে তাদের দেশেও কিন্তু এটা অ্যাপ্লাই করেছিলেন। জি। তো খাল কাটা আমরা যদি সাধারণ চোখে দেখি তাহলে আমরা মনে করি কি একটি বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, খাল নির্ভর দেশ, কিন্তু সবচেয়ে সেখানে বড় কথা আবার- হচ্ছে আমাদের কৃষির জন্যে আপনি এখন দেখেন আপনার যে মাইলকে মাইল বা কিলোমিটার টু কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনার অনাবাদি জমি। বর্তমান সরকার বলছে যে জিয়া রহমানের যে সেই কর্মসূচিটা আবার পুনর্জীবিত করতেছে। কেন করতেছে? খাল যেগুলি ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, মরে গেছে, ওগুলিকে আবার যদি পুনর্জীবিত করা যায় জি। তাহলে আমাদের কৃষির জন্য একটা সুসংবাদ হবে। একই সঙ্গে আমাদের যে জলাবদ্ধতা, বন্যা, এই সমস্ত ক্ষেত্রে পানির যে জলাধার, জি। আমরা যদি বৃষ্টি হচ্ছে, যদি পানি সংরক্ষণের জন্য যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে এটা তো জলাবদ্ধতা তৈরি হবে। এই প্রশ্নটাই আপনার কাছে আনতে চেয়েছিলাম, আপনি নিজেই এই জায়গায় চলে এসেছেন। সেটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন। এই বিষয়টাকে আপনি মানে কিভাবে এই সরকার সামনের দিকে নিয়ে যাবে, কি কি পদক্ষেপ তারা? ধন্যবাদ। এই যে স্বপন ভাই কিছুক্ষণ আগে যে খাল নিয়ে কথা হ্যাঁ, বলছেন, এই এটার বিষয়েই সাথে কিন্তু আসলো, পরিবেশের একটা সেটাই। সুসম্পর্ক আছে। জি, আমরা জি। যদি জলবায়ু পরিবর্তন প্রেক্ষাপটে আমরা দেখছি যে এল নিনো আসছে, এল নিনোর পরিপ্রেক্ষিতে এখন কি হচ্ছে, আপনার তাপমাত্রা বেড়ে গেছে। হ্যাঁ। এখন যে পরিবেশ, আমাদের যে খালের সাথে পরিবেশের একটা সম্পর্ক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি স্বতন্ত্রভাবে যদি পরিবেশের বিষয়টা দেখি, পরিবেশ এই পর্যায়ে গেল কেন? আমাদের অসহনীয় যে মাত্রায় অসহনীয় পর্যায়ে পরিবেশটা চলে গেছে এখন। জি, কিন্তু বিএনপির ইস্তাহারে, নির্বাচন ইস্তাহারেও কিন্তু সুস্পষ্ট একটি ধারা হচ্ছে পরিবেশ সংরক্ষণ করতে হবে। যদি আমাদের অস্তিত্ব বিপন্নতার হাত থেকে আমরা রক্ষা করতে যাই, বাংলাদেশকে যদি আমরা বাঁচাতে চাই, ইভেন সারা ওয়ার্ল্ড, সারা বিশ্ব এখন এক বাক্যে বলছে পরিবেশকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে হবে। না, তাহলে অবশ্যই। সম্মিলিত প্রচেষ্টা দরকার। তো এই ক্ষেত্রে সরকার নানামাত্রিক পদক্ষেপ নিয়েছেন, নানা কর্মসূচি গ্রহণ করেছেন। আমার মনে হয় ওগুলি অত্যন্ত একেবারে সুবিবেচিত পদক্ষেপ এবং বৈজ্ঞানিক পদক্ষেপ। কিন্তু প্রশ্নটি হচ্ছে এই যে কর্মসূচিগুলো ঠিকমতো প্রয়োগ হচ্ছে কিনা, এবং কর্মসূচিগুলো যদি আপনার ঠিকমতো প্রয়োগ করতে যায় তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে, সাধারণ মানুষকে রাজনীতিবিদদের সম্পৃক্ত করাটা সম্পৃক্ত তো করতে সবচেয়ে হবে। বড় অংশ। শুধু প্রশাসনিক আমরা একটা জি। সিদ্ধান্ত কখনো না। এককভাবে কার্যকর করা সম্ভব না। সরকারের একটা বড় অংশই তো আমজনতা, হ্যাঁ, জনগণ। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের চট্টগ্রামের অবস্থান নদী, পাহাড় এবং কি সমুদ্র। সমুদ্র। তাহলে আমাদের পাহাড় কাটা এখনো পর্যন্ত থামে নাই। তাহলে পাহাড় কাটা বন্ধ করতে হবে একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনার নদী রক্ষা করতে হবে, খালগুলি আপনার পুনর্জীবিত করতে হবে, সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। অবশ্যই। যদি সাধারণ মানুষকে যদি সম্পৃক্ত করা না হয়, তাদের চেতনা জাগানোর এটা ব্যাপারটা তাদের কখনো কাছে সম্ভব না। এটা বিষয়টা একটা দায়িত্ব হিসেবে নিতে হবে। এটা শুধু সরকারের দায়িত্ব না, সরকারের একটা বড় অংশই হচ্ছে জনগণ। সম্মিলিত প্রচেষ্টা, জি। সম্মিলিত প্রচেষ্টা। শুধু আর সরকারকে বিশেষ দোষ করে দিলে হবে না। হ্যাঁ, বিশেষ করে আমরা আমাদের একটা হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে আমাদের যদি পরিবেশ রক্ষার বিষয়টি যদি আমরা তাদের মননে ঢুকিয়ে দিতে পারি, তাদেরকে যদি সম্পৃক্ত করতে পারি, তাহলে আমার মনে হয় সরকার যে চিন্তা করছে, ইতিবাচক চিন্তা করছে পরিবেশ অবশ্যই। রক্ষার জন্য, আমার মনে হয় সেই ক্ষেত্রে আমরা কি কাঙ্ক্ষিত সুফল পাবো। অবশ্যই। আমি আপনার কাছে এই যে ইশতেহারে কার্ড, ফ্যামিলি কার্ড নিয়ে অনেক আমাদের সামনে বাস্তবায়ন হচ্ছে আস্তে আস্তে, এবং সামনে আরও অনেক স্বপ্ন এবং পরিকল্পনা আছে যেগুলো পূরণ হবে আশা করছি। এবং এই বিষয়ের সাথে সম্পর্কিত একটি হচ্ছে নারী প্রধানের ফ্যামিলির, পরিবারের নারী প্রধান যিনি থাকবেন তার নামে একটা ফ্যামিলি কার্ড। সেই বিষয়টা আসলে নারীর ক্ষমতায়নকে ক্ষমতায়ন। কিভাবে প্রতিফলিত ফ্যামিলি করছে? কার্ড আসলে এটি আমাদের দেশনায়ক তারেক রহমানের একটি নারীদেরকে স্বাবলম্বী করার পরিপ্রেক্ষিতে ওই চিন্তা থেকেই উনি, আপনি জানেন এটি, উনি আজকে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা জি। যে অবস্থা, এই অবস্থায় এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করাটা অনেক কঠিন একটা চ্যালেঞ্জ অনেক ছিল। কঠিন। এই চ্যালেঞ্জের পরও যেহেতু আমাদের নির্বাচনী ইস্তেহার এবং একটা মানুষের, জনগণের কাছে একটা ওয়াদা ছিল, এই ওয়াদার পরিপ্রেক্ষিতে খুব খারাপ সময় যখন যুদ্ধ চলছিল, যেখানে তেল কেনার টাকা ছিল না, আমরা তেল পাচ্ছিলাম না, ঠিক সেই সময় উনি ফ্যামিলি কার্ডের যে ওয়াদাটা ছিল, ওই ওয়াদাটা পূরণ করার মানে জন্য উনি শুরু করে দিয়েছেন। শুরু করে দিয়েছেন। ওনার একটা কনফিডেন্স ছিল যে আমি শুরু করে দিই, ইনশাল্লাহ পরেরটা শুরু করে পরে দিলে দেখা একটা
এটা কন্টিনিউশন চলবে, এটা তো শুধু Beginning শুরু is করলে half done, জিনিসটা যেটাকে বলে। মানে শুরু হয়ে গেল। আর শুরু করতে না পারলে, আমি যদি এখন টেনশন করি টাকা পয়সা নিয়ে, তাহলে এটা আর হবে না। উনি এটা কোন দৃষ্টিকোণ থেকে করেছেন, এটা হলো একটা হলো যে নির্বাচনী কমিটমেন্ট, আরেকটা হলো যে মানে উনি মহিলাদেরকে আসলেই আন্তরিকভাবে এই উনি ব্যক্তিগত পর্যায়ে বলেন বা রাষ্ট্রীয় পর্যায়ে, বা উনি একজন মানুষ হিসেবে চাই নারীদেরকে ক্ষমতায়, মানে আপনি ধরেন অর্ধেকের একজন গৃহবধূ, আপনি সারাদিন আপনার ঘরে কাজ করছেন, কিন্তু আপনাকে তো কেউ করে না, কোনো পেমেন্ট করে না, অথচ আপনার বাসায় যে গৃহকর্মীটা কাজ করছে সে কিন্তু payment পেমেন্ট পাচ্ছে। পায়। অথচ আপনি আপনার সন্তানকে লালন পালন থেকে শুরু করে আপনি স্কুল নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন, আপনার হাজবেন্ড হয়তো জব করে, বাট আপনার কোনো মাসিক কোনো স্যালারি নাই। আপনি নিজেকে একটু অসম্মানিত বোধ করেন, অনেক সময় প্রয়োজন হলেও আপনি কারো কাছে টাকা চাইতে পারেন না। তা একটা মহিলা যখন রাষ্ট্রীয়ভাবে আমার প্রাপ্যটা প্রাপ্যটা জি। পাবে, সম্মান আর কি, তাকে অনার করা, তাই উনি একজন মহিলা হিসাবে এই যে সম্মানটা পেল, উনি ওনার সুপ্ত ইচ্ছাটাকে পূরণ করার যে সুবিধাটা পেল, এটাই তো এটাই আমাদের চিন্তা আর কি। আসলে ফ্যামিলি কার্ড মানে মহিলাদের ক্ষমতায়নের একটা অংশ। এই জায়গাটা যদি শক্তিশালী না হয়, না। তাহলে আমাদের দেশ তো স্বনির্ভর হবে না, দেশ শক্তিশালী একটা ভিতের উপরে দাঁড়াবে না। আমাদের অর্থনৈতিকভাবে, জাতিগতভাবে, মানসিকভাবে আমরা নারীদেরকে সম্মান করতে হবে। আফসার মাহফুজ, আপনার পর্যটন বান্ধব বাংলাদেশ এই বিষয়ে সরকারের পদক্ষেপ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। বর্তমান সরকারের নির্বাচনী যে ইস্তেহারের উপর আলোকপাত করেছেন, তো আপনার ইস্তেহারটা দেখেন 51টি ধারা, হ্যাঁ, 51টি ধারার মধ্যে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19টি ধারা, 31টি, হ্যাঁ, পরে 19টি, 31টি, হ্যাঁ। তার সংস্কার, রাষ্ট্র সংস্কারের বিএনপি যে 31টি ধারা উপস্থাপন করছিল, জি। সে 31টি, এবং বেগম জিয়া যে আপনার ভীষণ 2030 ঘোষণা করছিলেন, সেটি একটি, আরেকটি ধারা হচ্ছে জুলাই সনদ। জুলাই অর্থাৎ সবগুলো মিলে 51টি ধারা, কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে বিএনপি তার নির্বাচনী ইস্তেহারে যুক্ত করেছেন। ওই ধারাগুলির মধ্যে একটি হচ্ছে কি আপনার পর্যটন। বাংলাদেশের পর্যটনের কিন্তু একেবারে প্রাকৃতিক একটা দেশ। আপনার এইখানে কি নাই, আমাদের ঐতিহ্য আছে, আমাদের একেবারে সমৃদ্ধ সংস্কৃতি আছে, আমাদের সমৃদ্ধ ইতিহাস আছে, সব কিছু আছে। আপনি পার্বত্য চট্টগ্রামের দিকে যদি যান, শুধু পার্বত্য চট্টগ্রামকে দিয়ে আমার মনে হয় আমাদের 1 বছরের বাজেটের সমপরিমাণ আমরা কি শুধু পর্যটন থেকে নিয়ে আসতে পারি। আশা জাগে নিয়ে বিষয় হচ্ছে যে বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের পর্যটন অর্থনীতিকে আমরা আরেকটু কি করতে হবে, চাঙ্গা করতে হবে। এটা করার জন্য যা যা করার প্রয়োজন উনি ক্রমান্বয়ে, একেবারে রাতারাতি যে সবকিছু হয়ে যাবে তা না, উনি সবকিছু করবেন বলছেন। তো এটা যদি করতে পারেন, আমার মনে হয় যে বাংলাদেশ এবছর কত 9 লক্ষ প্রায় 68,000 কোটি টাকা বাজেট ঘোষণা করেছেন। অনেকে বলেছেন এটা বিশাল হয়ে গেছে, কিন্তু আপনার ঘাটতি বাজেটের একটা সমালোচনা আসতেছে। আগামীতে আপনার ঘাটতির যে সমস্ত আপনার আছে, এই যে পথ, ওগুলো যদি রুদ্ধ করতে পারে এইভাবে, যে পর্যটন অর্থনীতিকে যে চাঙ্গা করে বা অন্যান্য অর্থনৈতিক যে সমস্ত পথ আছে ওগুলোকে যদি মসৃণ করে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় কি আমরা আগামীতে হয়তো 20 লক্ষ কোটি টাকার বাজেটও ঘোষণা করতে পারবো, এবং এগুলো বাস্তবায়নের জন্য আপনার কারো কাছে হাত পাততে হবে না। মসৃণ করার যে বিষয়টা, এই বিষয় নিয়ে জনগণের সন্দেহ যে মসৃণ তো আসলে কখনো থাকে না, সবারই পথের মধ্যে অনেক বাধা বিপত্তি আসে, সেই বাধা বিপত্তি পেরিয়েই আসলে সামনে যেতে হবে। কখনোই কারো জন্য হয়তো রাস্তা মসৃণ থাকে না, এটা মসৃণ করে নিতে হয়। যদি আন্তরিক পদক্ষেপ থাকে, তা তো অবশ্যই, সততা থাকে, যাদের মাধ্যমে আপনি একটা পলিসি ঘোষণা করছেন, সেটা কার মাধ্যমে আমি প্রয়োগ করব, যাদের মাধ্যমে প্রয়োগ করব, তারা যদি ওই যে আপনার পলিসিটা বাস্তবায়নের যোগ্য হয় এবং কিভাবে এটাকে আমি বাস্তবায়ন করব। যেমন আপনার এই প্রসঙ্গক্রমে আমি আপনার কাছে আসতে চাই শফিকুর রহমান, এই যে সুস্থ সংস্কৃতি বা বিনোদন চর্চা, এই বিষয়ের মাধ্যমেও যে আমরা আমাদের সুস্থ বার্তাগুলোকে সমাজের মাঝে পৌঁছে দিতে পারি, জনপ্রিয় করে তুলতে পারি, চেতনা জাগাতে পারি, এই বিষয়ে আপনার মতামত কি? সংস্কৃতি এমন একটা কথা, সংস্কৃতির মাধ্যমে কিন্তু যুদ্ধ করা যায়, অবশ্যই সংস্কৃতির মাধ্যমে সমাজকে পাল্টানো যায়, সংস্কৃতির মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে আজকে যে অবক্ষয়, এটা থেকেও ফিরিয়ে আনতে পারি। সংস্কৃতির মাধ্যমে আমাদের দেশকে অন্য দেশে রিশেপ করা যায়, পরিচিত, আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আগেকার দিনে চলচ্চিত্র দেখলে মনে খুব খারাপ লাগে, আজকের সাথে
এখনো আবেদন আছে, কিন্তু ওই চলচ্চিত্রগুলির মধ্যে এখনো আবেদন আছে, আছে। এখনো মানে দাগ কাটে হৃদয়ে। তো ভাষাই অন্যরকম ছিল। অন্যরকম একটা মানে approach-টাই প্রেজেন্টেশন থাকে ওখানে। জি। এখন তো চলচ্চিত্র যেটা হচ্ছে কিছু কিছু উন্নতি ভালো হয়েছে, হচ্ছে, হ্যাঁ, একদমই হচ্ছে না তা না। একবারে হচ্ছে না তা না, তো হবে ইনশাল্লাহ। এটি আমাদের ইন্টেনশন যদি ভালো থাকে, জি। আমার ইচ্ছাটা যদি ভালো থাকে, ইচ্ছা শক্তিটা যদি ঠিক থাকে, তাহলে এটার পরিণতি একদিন আসবেই। মানে হয়তো বিনোদন সময় শুধু নেবে। বিনোদনের জন্য নয়, বিনোদনের বিনোদন জন্য। দিয়েও সঠিক বিনোদন বার্তা, সুস্থ দিয়ে বার্তা আমরা পৌঁছে দেওয়া যায় সংস্কৃতির সমাজে। মাধ্যমে, আমাদের যে কালচারের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছুকে পরিবর্তন করা সম্ভব। পরিবর্তন করতে, মানুষের চেতনা জাগরণ এবং এই যে করা। উনি পর্যটনের কথা যেটা বললো, পর্যটনটাকেও আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি। পরিকল্পনা করতে হবে যে আমাদের দেশীয় যারা পর্যটক, ওরা ওদের মতো করেই, পাশাপাশি বিদেশি যে পর্যটকগুলো থাকবে ওদের জন্য আমরা একটা জোন করে দেই, আলাদা জোন, আলাদা করার জোন বিষয়টা। থাকুক। জি। এই যে প্রচার প্রসারণের কথা উনি বলছিলেন, এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে শুধুমাত্র জনগণ বা পর্যটকের নয়, আমাদের যে যারা প্রচার প্রসারণের কাজে সবচেয়ে বেশি এগিয়ে ফ্রন্ট লাইনে আছে সৈন্য হিসেবে গণমাধ্যম কর্মীরা, তাদের নিরাপত্তা এবং তাদের পেশাগত যে স্বাধীনতা, এই বিষয়ে আপনার মন্তব্য। বিএনপি নির্বাচন ইশতেহারে এটাও কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার জি। বিষয় এবং জবাবদিহিতার একটা বিষয়ও সংযুক্ত করা হয়েছে। এটা একটা ভালো দিক আমি মনে মামলা করি। ওইটাও তো সংশোধন করলো না আপনার, ওই যে ইয়েটা গণমাধ্যম কর্মীদের একটা সেন্সর ছিল না একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাকে তো সংশোধন করলো। তো গণমাধ্যমে জি। তো এখন বর্তমান সরকারের যে ইন্টেনশনটা বলতে পজিটিভ ইন্টেনশন, সেটা হচ্ছে যে সাংবাদিকরা একেবারে স্বাধীনভাবে কাজ করতে পারবে। আর গণমাধ্যমকে আপনার চতুর্থ স্তম্ভ বলা হয় রাষ্ট্রের, এত গুরুত্বপূর্ণ। এবং বিবেক বিভিন্ন মনীষীরা বলে গেছেন যে দেশে সাংবাদিকতা স্বাধীনভাবে হয়, দায়িত্বশীলতার সাথে হয়, সেই দেশ কখনো অগণতান্ত্রিক হতে পারে না, কখনো সেই দেশে ফেসিজমের আপনার জন্ম হবে না, চর্চা হবে না। আর অর্থাৎ সেটা তো গণতন্ত্র অবশ্যই, গণতন্ত্র। সুন্দরভাবে এবং সেই দেশের মানুষের যে ইচ্ছাটা, সেটা সরকার প্রতিফলন ঘটাবে তার কার্যক্রমের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে কিন্তু কখনো সেটা হয়নি। আমাদের দেশে দেখা গেছে এক এক সময় এমনি বলা হয়েছে যে গণমাধ্যম স্বাধীন, পত্রিকায় স্বাধীন, সাংবাদিকরা স্বাধীন। আমরা যারা গণমাধ্যমে আছি তারাও আমরা দেখেছি বিগত দিনে অনেক সময় সেলফ সেন্সরশিপ একটা কথা আছে, আপনাকে বলতে হবে না, কিন্তু আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন। একটা জিনিস যখন আমি দেখা যাচ্ছে কোথায় প্রকাশ থামতে করব, হবে সেটা জানতে হ্যাঁ, হবে। একটা লিখবো, কিন্তু কোথায় থামতে হবে? যদি রাষ্ট্র যদি আপনার পেশিবাদী আচরণ করে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি রাষ্ট্রের স্বার্থে, কিন্তু সেটা বলতে পারছি না, তাহলে তো সেটা ওই যে তাহলে এটা- সেটাকে আপনি কখনো গণমাধ্যমের স্বাধীনতা বলতে পারেন না। আচ্ছা। গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছে যেটা জনগণের পক্ষে যাবে, রাষ্ট্রের পক্ষে যাবে, যেটা ভালো সেটা আপনাকে বলার কি থাকতে হবে, সুযোগ দিতে মানে হবে। বাক সুযোগ থাকতে স্বাধীনতা হবে। দিয়ে আবার আমি ওটা কেড়ে নিলে এটা তখন এটা আবার- কখনো না। হ্যাঁ, এখানে একটা বিষয়, আপনার স্বাধীনতার সাথে যে শব্দটা সবসময় উৎপ্রতভাবে জড়িত, সেটা হচ্ছে আপনার কি দায়িত্বশীলতা। দায়িত্বশীলতাটা কি? আপনি যেটা অসত্য যদি সংবাদ পরিবেশন করেন, তাহলে এটা আপনার দায়িত্ব জ্ঞানহীনতা হলো। তাহলে সেটার জন্য আপনার কি আছে? শাস্তির ব্যবস্থা আছে, শাস্তির ব্যবস্থা আছে, কিন্তু এটা জবাবদিহিতার বাস্তবায়ন বিষয় হচ্ছে আছে, কিনা। জি। জবাবদিহিতার বিষয় আছে। তাহলে এই যে আপনার সাংবাদিকদেরকে বা গণমাধ্যম, আগে তো গণমাধ্যম বলতে আমরা শুধু বলতাম, মনে করতাম প্রিন্টিং মিডিয়া, না, এখন এরপরে আসছে টেলিভিশন, সোশ্যাল মিডিয়া তো এরপরে এখন একদম দেখা যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া মুহূর্তে ভাইরাল হয়ে যায় সবকিছু। সোশ্যাল মিডিয়া চলে আসছে। গুজব হোক বা সঠিক, সবই ভাইরাল যদিও হয়ে সোশ্যাল যায়। মিডিয়াতে দেখা যাচ্ছে প্রায় 90% আপনার গুজব, যেটাকে আমরা ফেক নিউজ বলি। তাহলে আপনার ফ্যাক্ট চেকের এখন আবার ব্যবস্থা হচ্ছে। এই যে দায়িত্বশীল গণমাধ্যমের কথা আসছে, স্বাধীন গণমাধ্যমের কথা আসছে, কিন্তু যারা গণমাধ্যম কর্মী আছে তাদের নিরাপত্তা বিধান এই সরকার কি নিচ্ছে? যদি আমাদের বর্তমান সরকার বলেছেন যে নিরাপত্তা বিধানের জন্য সব কিছু করা হবে, কল্যাণের জন্য সব কিছু করা হবে, তারপরে নানা ঘটনা আগেও ঘটেছে, এখনও ঘটতে দেখা যাচ্ছে, তার নিরাপত্তা বিধান করতে হবে। এবং একজন গণমাধ্যম কর্মীর যে মনে করেন তার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, অভিযোগটা আপনার চেকের মাধ্যমে বা যাচাই বাছাই করতে হবে। বাছাইয়ের মাধ্যমে তার বিচারের জন্য একটা প্রক্রিয়া আগে যে ছিল, যেমন আমাদের ফ্রেশ কাউন্সিল ছিল, এই যে বিগত সরকারের সময় আমরা দেখছি, বিগত রাজনৈতিক সরকারের কথা বলতেছি আমি, ওই সময় দেখছি একজনের বিরুদ্ধে যদি একটা অভিযোগ আছে, দেখা যাচ্ছে তাকে সাথে গ্রেপ্তার করে
আপনার কোথায় নিয়ে যাচ্ছে, পুলিশে নিয়ে যাচ্ছে হেনস্থা করতে, তাহলে এটা হবে কেন? ট্রায়াল চলে যাচ্ছে কোন রকম একটা অভিযোগ যখন আসবে অভিযোগটা যাচাই বাছাই করতে হবে। যদি সে দেখা অভিযুক্ত হয়েছে তাহলে তার বিচারের জন্য একটা প্রক্রিয়া আছে, ফ্রেশ কাউন্সিল আছে, আপনি অভিযোগটা ফ্রেশ কাউন্সিলে দেন, একটা প্রক্রিয়ার মাধ্যমে দিতে হবে। আসলে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের তো বিগত সময় অনিয়মের মাধ্যমে নিয়মকে প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া ছিল মাত্র। এখন যাই হোক, ওগুলি থেকে আমাদেরকে সবাইকে বের হয়ে আসতে হবে, আমাদের মানসিকভাবে এবং আমাদের রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্র সরকার সব মিলে ওই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে একটা সমাজকে বিনির্মাণ, একদম সুষ্ঠু সমাজ, অর্থাৎ আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করবি, ওনারটা উনি করবে, যার যার কাজ সে স্বাধীনভাবে যেন করতে পারে, স্বাধীন এবং দায়িত্বশীলতার সাথে যেন করতে পারে, জবাবদিহিতা থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। তাহলে আমরা সবাই মিলে দেশটাকে গড়তে হবে। আমি নির্বাচনী ইশতেহার বিএনপি দিয়েছে, বা বিএনপি আজকে দেশ ক্ষমতা, অর্থাৎ দেশের দায়িত্ব জনগণ দিয়েছে দেশ পরিচালনা করার জন্য, জনগণের সেবা করার জন্য। বিএনপির অবস্থান থেকে অবশ্যই চেষ্টা করবে, এর মধ্যে তার ভুল ত্রুটি থাকবে না তাই নয়, কিন্তু সাংবাদিকদের কাজ হলো, মিডিয়ার কাজ হলো যে এই ভুলগুলোকে তুলে ধরলেই ওইটাকে যদি আমি নেগেটিভলি নেই যে আমার বিরুদ্ধে বলছে, তাহলে তার সাংবাদিকতা করতে পারবে না, লিখতে পারবে না, কলম চলবে না। তো এগুলিকে আমাদের একটা জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে চলেও আসছে অনেকটা, আরও আমাদের চর্চা করতে হবে, অনেক আমাদের মানসিকতার সর্বোপরি আমাদের মানসিকতার পরিবর্তন, শুধু মানসিকতা নয়, মানসিকতার সাথে আমাদের স্থানীয় সরকারের শক্তিশালী আইনের মাধ্যমে সবার সুরক্ষা, নিরাপত্তা এবং আপনার সামাজিকভাবে সবভাবে এগুলো একটু আসলে এত সিস্টেম লস হয়ে গেছে, ওটা আমাদেরকে একটু সময় লাগবে, কিন্তু আমাদের আশাবাদী হতে হবে অবশ্যই। আমি তো প্রথমে বললাম যে আমাদের ইন্টেনশনটা ভালো, কিন্তু আমি একজন মানুষ হিসেবে বলতে পারি, বিবেকবান মানুষ বা একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলতে পারি যে ইন্টেনশনটা ভালো দেখছি এখন পর্যন্ত এই গভর্নমেন্টের আর কি। হ্যাঁ, আপনি দেখবেন আজকে সামাজিক অবক্ষয়, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এই যে পর্যটন বললেন, সাংবাদিকদের, প্রত্যেকটা জায়গায় ক্ষত, আপনি কোন জায়গাটাকে মলম দিবে আমি জানি না। তো শুরু হয়েছে ইনশাল্লাহ, আমাদের বিশ্বাস রাষ্ট্র এবং সরকার মিলে এই জিনিসগুলোকে ঠিক করবে, এবং পাশাপাশি মানুষ যদি সচেতন হয়, মানুষও এই রাষ্ট্র সরকার এবং জনগণ একাকার হয়ে এটা সুষম একটা পথ চলা হতে হবে। অনেক অনেক ধন্যবাদ আফসার মাহফুজ এবং শফিকুর রহমান স্বপন। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল সুষম উন্নয়ন নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। কেমন বাংলাদেশ চান আপনি, সেটা নির্ভর করছে আমাদের উপর। আমাদের কাঁধেও আছে দায়িত্ব, আমাদের চেতনা সেটি আমাদেরকে দেখাবে শীঘ্রই একটি সুন্দর আগামীর ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ। দর্শক, এই আশায় আমরা আজ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।